নমস্কার, সকলকে স্বাগত ট্রাভেল উইথ বিভাসের নতুন একটি পর্বে। বিশ্বকর্মা পুজো সবে 2 দিন শেষ হয়েছে আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গ ঘোরার উদ্দেশ্যে। আপনারা পিছনের চিত্রটা দেখে সবাই বুঝতে পেরে গেছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ প্ল্যাটফর্মের একদম বাইরে। তো এখান থেকে আমি এখন ভিতরের দিকে যাব আর আজকে তিস্তা তোরসা এক্সপ্রেস করে আমি আজকে যাব উত্তরবঙ্গ। আর যারা বাঙালিরা দুর্গাপুজোতে উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন তাদের জন্য একদম পুরো টাটকা ইনফরমেশান থাকছে আমার এই ট্রাভেল সিরিজের ভিডিওগুলোতে। তো সকলকে ট্রাভেল সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। উত্তরবঙ্গ যাওয়ার জন্য রয়েছে একগুচ্ছ ভালো ভালো ট্রেন, তার মধ্যে অন্যতম দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, এগুলো আপনি শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়াও বেশ কিছু ট্রেন রয়েছে হাওড়া থেকে, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, এগুলো ছাড়ে হাওড়া স্টেশন থেকে। এছাড়াও রয়েছে তিস্তা তোরসা এবং পদাতিক এক্সপ্রেস। আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা আপনাদের টিকিট নির্বাচন করে নিতে পারেন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে। ইতিমধ্যে আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস দিয়ে দিয়েছে শিয়ালদাহের 12 নম্বর প্ল্যাটফর্মে। দুপুর 3টে নাগাদ এই ট্রেনটা ছেড়ে চলবে নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, আর আমি এখান থেকে যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত। মূলত আমার এই তিস্তা তোরসাতে টিকিট করার একটা উদ্দেশ্য হচ্ছে আমি রাত্রের বেলা এনজিপি স্টেশনের বাইরের পরিবেশটা একটু দেখতে চাই। এই ট্রেনটা রাত 2টো নাগাদ আমাকে পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে কি নেমে আমি কোনো শেয়ার গাড়ি পাবো কিংবা দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য কি ওই রাত্রে কোনো গাড়ি পাওয়া যায়? যদি না পাওয়া যায় তাহলে ওই রাত্রে থাকার ব্যবস্থা কি রয়েছে, সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো একটু উপলব্ধি করার উদ্দেশ্যেই আমি আজকে এই ট্রেনে সফর করছি। আপনারা অনেকে বলতে পারেন, দাদা এই ট্রেনে কেন শুধু শুধু নিউ জলপাইগুড়ি যাচ্ছেন, বিকালের দিকে যে কোনো ট্রেনে তো যেতেই পারতেন। ঠিকই, আমিও টিকিটটা তৎকালই কেটেছি, কিন্তু আমার মেন এবারের ট্রিপের উদ্দেশ্য হচ্ছে খুব কম বাজেটে কীভাবে আমি উত্তরবঙ্গটা ঘুরবো। এই কারণে আমি তিস্তা তোরসাতে টিকিট কেটেছি। আর অনেকেই জানতে চান যে রাত 2টো 2:30 নাগাদ এনজেপি পৌঁছানোর পর সেখানে থাকার ব্যবস্থা কি রয়েছে। তো আমি তো এনজেপি স্টেশনের বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে এই ব্লগে তুলে ধরবই, তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো এনজেপি স্টেশনে রিটায়ারিং রুমের থাকার ব্যবস্থা কি রয়েছে। তো মোটামুটি সব মিলিয়ে খুঁটিনাটি ইনফরমেশানগুলো থাকতে চলেছে আজকের এই ব্লগে। আর একটা কথা বলে রাখি, তিস্তা তোরসা এক্সপ্রেসে কিন্তু কোনো প্যান্টিকার নেই। তো আমি ট্রেনে ওঠার আগে কিছু খাবার এখান থেকে আমি নিয়ে উঠবো। স্টেশনের উপরেই রয়েছে এই ধরনের দোকান, স্ন্যাক্সের দোকান রয়েছে। এখান থেকে কিছু প্যাটিস, একটা জলের বোতল, টুকিটাকি স্ন্যাক্স, কেক, এইগুলো একটু নিয়ে তারপর আমি ট্রেনে উঠবো। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদাহের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার নির্ধারিত সময়ে 2 মিনিট পরে ছেড়ে চললো তার নেক্সট গন্তব্যের দিকে। এই ট্রেন টোটাল 570 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত, আর সময় নেবে 11 ঘন্টা মতো। আর যাত্রা শুরুর এই বিশেষ মুহূর্ত আমার কাছে তো প্রত্যেকবারের মতো খুব এক্সাইটিং থাকে। শিয়ালদা থেকে ছেড়ে আমাদের ট্রেনের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নৈহাটি স্টেশন। প্রায় 30-40 মিনিট পর নৈহাটিতে গিয়ে প্রথম এই ট্রেন কিন্তু দাঁড়াবে। নৈহাটিতে রয়েছে 10 মিনিটের হল্ট। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go
wastelands through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে তার প্রথম স্টপেজ নৈহাটিতে ট্রেন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে। আর এই যে বঙ্কিম ভবন গবেষণাগার দেখা যাচ্ছে নৈহাটির কিন্তু এটা। আর এখান থেকে এই দিক দিয়ে হচ্ছে নৈহাটি কলেজ যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে কিন্তু ট্রেনটা কিন্তু সুন্দর করে টার্ন নিচ্ছে, নৈহাটিতে কিন্তু ঢুকবে। এখনও পর্যন্ত তো টয়লেটের কন্ডিশন ভালো, আমি টয়লেটে গেছিলাম, গন্ধ সেরকম নেই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যাবে সার্ভিসটা কেমন। যদি ক্লিনিং ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা রিভিউ কিন্তু দেওয়া যেতেই পারে তিস্তা তোরসা এক্সপ্রেসের স্লিপার ক্লাসে কেমন ব্যবস্থাপনা রয়েছে। ট্রেন নির্ধারিত সময়ে 10 মিনিট আগে নৈহাটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। এই ট্রেনের এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। টোটাল 21টা স্টপেজ রয়েছে আমাদের এনজিপি যাওয়া পর্যন্ত। এটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেসের প্রথম স্টপেজ। নৈহাটিতে দাঁড়ালো, এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। আর টোটাল 37 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলো। মোটামুটি ট্রেন ভালোই চলছে, ট্রেনে খুব একটা ভিড় নেই, আনওয়ান্টেড কোনো লোকজন নেই। মোটামুটি 10 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়ে এখন 5 মিনিট লেটে আবার ট্রেন ছেড়ে চলছে। মোটামুটি হিসাবটা কিন্তু এরা ঠিকই রাখছে। তো এখন নৈহাটি স্টেশন ছেড়ে ট্রেন এগিয়ে চললো তার নেক্সট ডেস্টিনেশন ব্যান্ডেলের উদ্দেশ্যে। নৈহাটি থেকে ব্যান্ডেলের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আর এই 9 কিলোমিটারের মধ্যে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, গড়িফা আর হুগলি ঘাট। আর নৈহাটি থেকে আরেকটা কথা বলে রাখি, নৈহাটি থেকে কিন্তু লাইন আলাদা হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ উত্তর ভারত যাওয়ার লাইন কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। আর আরেকটা লাইন কিন্তু কেটে যাচ্ছে আপনার হালিশহর কাঁচরাপাড়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে কিংবা বাংলাদেশ যারা যাবে তাদের জন্য কিন্তু এখান থেকেই লাইন পুরো আলাদা হয়ে যাচ্ছে। এই যে সামনের ক্রসিং, এই ক্রসিং থেকে কিন্তু পুরো আলাদা হয়ে গেল পুরো বিষয়টা। এই যে এখান থেকে আলাদা হয়ে গেল পুরো। ওই লাইনটা কিন্তু হালিশহর থেকে এসে মিশেছে। এটা যেটা দেখছেন এটা কিন্তু হালিশহর থেকে এসে এই যে এই লাইনে কিন্তু মিশে গেল। পাস করছে ব্যান্ডেল নৈহাটি লোকাল। ব্যান্ডেল ঢোকার আগে কিন্তু ট্রেনটা পুরো কার্ভ নিচ্ছে, একদম পুরো ডান দিকে মুড়ে যাচ্ছে ট্রেনটা। আর ব্যান্ডেল থেকে কিন্তু আরেকটা লাইন হাওড়া থেকে এসে টাচ করে। ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন ব্যান্ডেলে। এটা হচ্ছে শিয়ালদা থেকে 47 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ব্যান্ডেলে দাঁড়ালো। ব্যান্ডেলে এই ট্রেনের হল্ট রয়েছে 3 মিনিটের। যদিও নৈহাটি থেকে 5 মিনিট লেটে ছেড়েছিল, কিন্তু ব্যান্ডেল পর্যন্ত আসতে আবার রাইট টাইমে কিন্তু ট্রেন ঢুকিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে কিন্তু ট্রেন আবার ছেড়ে চললো তার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপরে হচ্ছে আম্বিকা কালনায়। ব্যান্ডেল থেকে কিন্তু আবার লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা লাইন হচ্ছে আপনার নবদ্বীপ হয়ে উত্তরবঙ্গে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে বর্ধমান হয়ে চলে যাচ্ছে হচ্ছে আপনার আসানসোল উত্তর ভারতের দিকে। ট্রেন যতবারই স্টেশনে ঢুকবে ততবারই কিন্তু আমি চলে আসবো আপনাদের জন্য এই দরজার কাছে। আর এখান থেকে দেখানোর চেষ্টা করব বাইরের অপূর্ব সব ভিউ। আর এতক্ষণের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি করছেন কেন, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব বটনে ক্লিক করেই দিন। শিয়ালদা থেকে 84 কিলোমিটার দূরত্বে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো আম্বিকা কালনা স্টেশনে। কালনা থেকেও কিন্তু প্রচুর লোক মনে হচ্ছে ট্রেনে উঠবে। ব্যান্ডেল থেকে প্রচুর লোক উঠেছে। আর প্ল্যাটফর্মের ভিড় দেখে কিন্তু বোঝা যাচ্ছে যথেষ্ট লোক কিন্তু এই কালনা থেকে কিন্তু উঠতে চলেছে।
এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কালনার 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে 1 মিনিটের হল্ট রয়েছে। 1 মিনিটের হল্টের পর এই ট্রেন ছেড়ে যাবে তার নেক্সট ডেস্টিনেশন নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। কালনা পড়ছে হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। পূর্ব বর্ধমানের এই আম্বিকা কালনাতে 1 মিনিট হল্টের পর এখন ট্রেন ছেড়ে চললো তার নেক্সট ডেস্টিনেশন নবদ্বীপ ধাম জংশনের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো নবদ্বীপ ধাম আর কালনার মধ্যে কিন্তু একটা ডিস্ট্রিক্টের চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাবো। সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে দুপুর গড়িয়ে হয়েছে বিকাল, বিকাল গড়িয়ে হতে চলেছে রাত। আর ট্রেনের এই জানলা থেকে বাইরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এত সুন্দর লাগছিল। গ্রাম বাংলার এই অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল নিজের অজান্তেই ঠিক বুঝতে পারলাম না। দুর্দান্ত সময় কিন্তু কাটাচ্ছি আমি এই তিস্তা তোরসা এক্সপ্রেসে করে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে 150 কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন চলে এসছে কাটোয়া জংশনে। ট্রেন 10 মিনিট মতো আগে ঢুকিয়ে দিয়েছে। তো নির্ধারিত সময় থেকে আগে ঢুকিয়ে দেওয়ার কারণে ট্রেন বেশ কিছুক্ষণ হলো কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে কাটোয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। কাটোয়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে চললো তার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন সালার জংশন। সালার স্টেশনে 1 মিনিটের হল্ট রয়েছে আমাদের এই ট্রেনের। আর এই কাটোয়া স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কাটোয়া কিন্তু পূর্ব বর্ধমানের একটি জনপ্রিয় একটি শহর কাটোয়া। আর কাটোয়াকে এখন আমরা বাই বাই করে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 200 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন চলে এসছে খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে। খাগড়াঘাট রেলওয়ে স্টেশন অনেকের কাছেই পরিচিত তার একটা কারণে। বাংলার অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার যারা ট্রাভেল ব্লগ করে তাদের মধ্যে আমার তো ব্যক্তিগতভাবে খুব প্রিয়, এবং আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখেন তাদেরও কিন্তু খুব জনপ্রিয় ইউটিউবার কৌশিক কিন্তু এই খাগড়াঘাট স্টেশন থেকে তার অনেক ব্লগই কিন্তু শুরু করেছে। তোমার শহর থেকে তোমার ভাষায় একটা কথা বলতে চাই, পৃথিবী কিন্তু গোল, আর ঘুরতে ঘুরতে তোমার আর আমার সাক্ষাৎ কিন্তু একটা সময় হয়েই যাবে। আর এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। ট্রেনের সিগন্যালের সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে চললো তার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খাগড়াঘাটে 3 মিনিটের হল্ট ছিল। আর খাগড়াঘাট কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর এরপর হচ্ছে আমাদের এই ট্রেনের নেক্সট হল্ট হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন। খাগড়াঘাট থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে এগিয়ে চললো তার নেক্সট ডেস্টিনেশন আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে খাগড়াঘাট রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। খাগড়াঘাটকে বাই বাই জানিয়ে আমরা এখন এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টেশনের দিকে। তো বাই বাই খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন। খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে কিন্তু আজিমগঞ্জে চলে এসেছিলো। আজিমগঞ্জেও ট্রেন অ্যাডভান্স ঢুকিয়ে দিচ্ছে। আমি ভাবছিলাম তিস্তা তোরসা ট্রেনটা কেমন হবে, কিন্তু প্রত্যেকটা স্টেশনে কিন্তু ট্রেন অ্যাডভান্সই ঢুকিয়ে দিচ্ছে। আর আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেনটা একদম আস্তে আস্তে বাঁক নিচ্ছে নিউ ফারাক্কা জংশনের দিকে। লাইট এখনও পর্যাপ্ত পরিমাণে নেই, এই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। সামনের দিকটা পুরো একদম ডান দিকে ট্রেন পুরো বাঁক নিয়েছে অনেকটা পরিমাণে। পুরো বলতে পারেন একটা সার্কেল পুরো কমপ্লিট করছে ট্রেনটা। নিউ ফারাক্কা স্টেশন তো অনেক নিচে। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে মোটামুটি 300 কিলোমিটারের তার যাত্রাপথে জার্নি কমপ্লিট করলো। আর এখন ট্রেন দাঁড়িয়েছে ফারাক্কা জংশনে। ফারাক্কাতে এই ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে। ট্রেন খুব ভালো আসে, প্রত্যেকটা স্টেশনেই টাইমের আগেই ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য ট্রেনকে অনেকটা এক্সট্রা টাইম কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়াতে হচ্ছে। তো যাই হোক, আর এই ফারাক্কা কিন্তু মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদ কিন্তু অনেক বড় ডিস্ট্রিক্ট। ফারাক্কা থেকে ট্রেন ছেড়ে দিল। ফারাক্কা থেকে ট্রেন ছেড়ে চললো তার নেক্সট ডেস্টিনেশন মালদার উদ্দেশ্যে। আর এটা কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে নিউ ফারাক্কাটা। এই ট্রেনে কিন্তু প্যান্টিকার কিছু ছিল না, কিন্তু খাওয়ার দাওয়ার কোনো অসুবিধা হয়নি। প্রচুর খাবার কিন্তু ট্রেনে উঠেছে। কিন্তু সেই ফারাক্কার ব্যারেজের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেন চলে গেছে। আর এটা হচ্ছে রেল লাইন। আর রেল লাইনের ওপাশেই রয়েছে আপনার
সড়ক যোগাযোগের রাস্তা, ওই পাশে যে লরিগুলো দেখা যাচ্ছে, আর এখান দিয়ে কিন্তু ফারাক্কার জলস্তর যে কোন লেভেলে সেটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে। আর নিচে জলের স্রোত এখন অন্ধকার বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা হলে কিন্তু বোঝা যেত যে জলের স্রোত এবং জলের ধারা কীভাবে পাক খাচ্ছে নিচে। আর এই দিক দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু এইভাবেই যাচ্ছে। আমাদের ট্রেন এখন মালদা জংশনে প্রবেশ করলো। মালদার 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এখন ঢুকছে। এই ট্রেন থেমে গেল মালদা জংশনে। মালদাতে এই ট্রেনের 10 মিনিটের একটা হল্ট রয়েছে। যেহেতু এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, আগেই বেশ কয়েকবার আমি বলেছি, এখান থেকে কিছু খাবার কিন্তু আমি নিয়ে নেবো এবার। মালদা স্টেশনের বাইরে থেকে এই ধরনের অস্থায়ী খাবার কিন্তু বিক্রি হয়, যেখানে রুটি, সবজি, মিষ্টি এই ধরনের বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমিও এখান থেকে রুটি, সবজি, মিষ্টি এগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো ট্রেনের ভিতর বসে খাবো, আর তারপর একটু 2-1 ঘন্টার হালকা একটু ঘুমিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার পর থেকে। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু এনজিপি স্টেশনে ঢুকতে চলেছে। আর এনজিপি ঢোকার মুহূর্তটা কিন্তু আমার কাছে বরাবরই খুব সুন্দর লাগে। এই যে ওয়েলকাম টু এনজিপি, ফাইনালি আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে টাচ করলো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন তার 577 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছে গেল এনজিপি স্টেশনে। ট্রেন কিন্তু 20-25 মিনিট মতো একটু লেট রয়েছে। তো যাই হোক, ঘড়ির কাঁটাতে এখন 2:41। অ্যাকচুয়ালি ট্রেনের টাইম ছিল 2:10, মানে 21 মিনিট ট্রেনটা একটু লেট হয়েছে। ডালখোলা ছাড়ার পরে ট্রেনটা লেট হয়েছে। আলুয়াবাড়ি রোড যখন ছাড়লো তখন ট্রেন প্রায় 1 ঘন্টা লেট ছিল, কিন্তু এই সময়টা ভালো মেকআপ করে চলে এসছে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো ফাইনালি স্টেশন থেকে নেমে যাওয়ার পালা। স্টেশন থেকে নেমে গেলাম। ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে 2:41। এবার আচ্ছা, ঘড়ির কাঁটাতে বাজে এখন 2:41। এখন বাইরের দিকে গিয়ে দেখব যে কোনো ব্যবস্থা আছে কিনা। ব্যবস্থা আছে কিনা বলতে, এখান থেকে যদি আপনারা এত রাত্রে ঢুকেও, এত রাত্রে এনজিপি নামার পরেও আপনারা কি স্টেশনের বাইরে থেকে দার্জিলিং, গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি পাবেন, কিংবা গাড়ি কি পাওয়া যায়, সেই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু দেখাবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। আমি সেটা কলকাতা থেকে কথা দিয়ে এসেছিলাম আপনাদের সাথে, যে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। এখন এই যে এক্সিলেটার দিয়ে এখন সামনের দিকে কিন্তু এগিয়ে যাব আমি। এখন এত রাত্রে দেখা যাক, দেখি বাইরে থেকে কোনো গাড়ি পাওয়া যায় কিনা, অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা, সেটা কিন্তু দেখার বিষয়। এই পাশের এটার দিয়ে এখন চলে এসেছি এনজিপির ফুট ওভারব্রিজ দিয়ে। এখন হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি। যদিও আমার এখানে স্টেশনেই রিটায়ারিং রুম বুক রয়েছে, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম যে স্টেশনের বাইরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে কিনা সে সমস্তগুলো তুলে ধরবো, সেইগুলো দেখানোর উদ্দেশ্যে আমি প্ল্যাটফর্মের বাইরে যাব। তারপরে আবার স্টেশনের মধ্যে এসে আমার রিটায়ারিং রুম বুক রয়েছে, রিটায়ারিং রুমে কিছুটা সময় কাটিয়ে তারপর সকাল এখান থেকে বেরিয়ে যাব। এনজিপিতে কিন্তু এই জিনিসটা খুব ভালো করেছে। এনজিপিতে আমার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার সময় আর নেমে একদম বাইরে যাওয়ার জন্য কিন্তু একটা এক্সিলেটার রয়েছে। আপনারা যারা ভারী ভারী লাগেজ নিয়ে আসেন তাদের কিন্তু কিছুটা সুবিধা হবে। এখান থেকে বেরোতেই কিন্তু এই যে ট্যাক্সিওয়ালারা কিন্তু ঘিরে ধরেছে, তারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য তৈরি। এবার তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কোথায় কি গাড়ি পাওয়া যায় না পাওয়া যায়, এবং কোথাকার কি রেট আছে সমস্ত কিছু
তুলে ধরার চেষ্টা করব। আর এই যে সামনে যে জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া দাঁড়াতো, ট্যাক্সি স্ট্যান্ড ছিল। এখন এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলার জন্য এখানে কিন্তু এখন হচ্ছে দাঁড়াতে দিচ্ছে না, নাহলে এই সমস্ত এলাকা আপনারা যারা আগে এসছেন তারা কিন্তু বুঝতে পারছেন এখান দিয়ে কিন্তু প্রচুর, এই যে রেল ইঞ্জিনটা এখানে দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া কিন্তু দাঁড়ানো থাকতো, কিন্তু এখন কিন্তু এখানে এরকম নেই যেটা দেখা যাচ্ছে। আর এখানে পুরো এদের টিনের শেড করে ঘিরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য এখানে কিন্তু গাড়ি ঘোড়াগুলো নেই। এবার গাড়ির স্ট্যান্ড এখান থেকে একটু দূরে চলে গেছে, এখান থেকে কিছু লোকাল ট্যাক্সিওয়ালারা রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে দার্জিলিং গ্যাংটকে কী ভাড়া রয়েছে, আর এত রাত্রে তারা ছাড়বে কি না, নাকি সকাল পর্যন্ত প্যাসেঞ্জার হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। একটু থেকে এখান থেকে বেরিয়ে এসে কিন্তু এরকম একটা জায়গা করে দিয়েছে যেখানে পার্কিং অ্যারো করা আছে বিভিন্ন জায়গা দিয়ে, আমি দেখাচ্ছি। দেখুন এই যে এই ধরনের কিন্তু অ্যারো করা রয়েছে, আউটসাইড টুয়ার্ডস পার্কিং, এই যে এরকম লেখা রয়েছে, এরকম অ্যারো করে কিন্তু যেতে হবে। খানিকটা চেঞ্জ হয়ে গেছে, যারা কিনা আগে পরে এসছেন তারা খানিকটা রিলেট করতে পারছেন আমার কথার সঙ্গে। তো এখন একটু হেঁটে গিয়ে আপনাদের ওই পার্কিংটা দেখিয়ে নিয়ে আসি, আর তার সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়ার কি রেট আছে না আছে সেটা একটু দেখিয়ে নেবো। আর এখানে একজন ছিল, তার সঙ্গে কথা বলে আমি জানলাম যে এখান থেকে কিন্তু আপনার এত রাত্রেও কিন্তু গাড়ি পাওয়া যাবে, যদি লোক ওদের ফুল হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি ছেড়ে দেবে। এখন প্রপার যে গাড়ি স্ট্যান্ড আছে সেখান থেকে একটু ঘুরে আসি, ঘুরে আসার পর আবার আমি স্টেশনের মধ্যেই ঢুকবো, ওখানে আমার রিটায়ারিং রুম বুক রয়েছে। এনজিপি নামার পরে বেরিয়ে আসলাম, এই জায়গাটা নতুন পার্কিংটা করেছে হচ্ছে আপনার ওই যেখানে আপনার কি বলে ট্রাভেল এজেন্টদের অফিসগুলো ছিল, খাওয়া দাওয়ার হোটেলগুলো ছিল, তার ঠিক পিছন দিকটাতে নতুন পার্কিং এখানে করেছে। এখানে কিন্তু পার্কিংয়ে এখন রাত 3টে নাগাদও কিন্তু যথেষ্টই লোকজন জমজমাট রয়েছে। দেখুন এটা হচ্ছে পরিবেশ, বাইরেকার পরিবেশ, এরকম বিভিন্ন জায়গার গাড়ি কিন্তু এখানে ছাড়ছে। এবার বিষয় হলো গ্যাংটক, দার্জিলিং সমস্ত জায়গার জন্য কিন্তু চিৎকার করছে এই দিক দিয়ে। বিষয়টা হচ্ছে যেহেতু ওদের গাড়িতে ফুল হলে পরেই ছাড়বে, তো এখন 3টে বাজে, এখন একটা ট্রেন ঢুকলো, এখন যদি ফুল হয়ে যায় তাহলে ছেড়ে দেবে, আর যদি না হয় তাহলে হয়তো একটা দুটো ট্রেন ওটা দেখে প্যাসেঞ্জার ফুল করে নিয়ে ছাড়বে। আর আপনারা যদি গ্রুপে বেশি মেম্বার থাকেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই সমস্ত জায়গা থেকে এসে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। আর মোটামুটি 3টে, 2:30, 3:45 নাগাদ কিন্তু এরকম পরিবেশ হচ্ছে পার্কিংয়ের। পার্কিং লটটা কিন্তু নতুন হয়েছে, এই গাড়িটা কিন্তু এই দিক থেকে ছাড়ছে, ওইদিকে গ্যাংটক চিৎকার করছে, দার্জিলিংও চিৎকার করছে, সমস্ত জায়গার চিৎকার করছে এই দিক দিয়ে। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু লোকাল টোটো, অটো পাওয়া যাচ্ছে যদি আপনারা হোটেলে যেতে চান, সেই জন্য কিন্তু হোটেলে যাওয়ার জন্য আপনার টোটো, অটো কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের যদি আগে থেকে বুকিং থাকে এনজিপির আশেপাশে কোথাও, সেখানেও কিন্তু আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধে নেই। আর যথেষ্টই জমজমাট, এই দেখুন যথেষ্টই জমজমাট, 2:30, 3টে নাগাদও কিন্তু প্রচুর লোকের আনাগোনা কিন্তু রয়েছে, যাই হোক মোটামুটি এটা আপনাদের ইনফরমেশান দেওয়া ছিল, আমার ইনফরমেশান দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে আমি চলে যাব হচ্ছে আপনার রিটায়ারিং রুমে। চলুন তাহলে রিটায়ারিং রুমে যদি আপনারা থাকতে চান তাহলে রিটায়ারিং রুমে থাকার কি ব্যবস্থা রয়েছে সেটাও তুলে ধরবো আপনাদের কাছে। আমার রিটায়ারিং রুমের বুকিং অলরেডি করা রয়েছে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। তখন রিটায়ারিং রুমে কিছুটা সময় এইভাবে কাটাবো, তারপর আমি এখান থেকে 6টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি এই পার্কিং থেকে যাব না, এছাড়া আপনার তেনজিং নরকে বাস স্ট্যান্ড থেকেও কিন্তু আপনারা সকালবেলায় কিন্তু বাস পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আপনার দেখানোর উদ্দেশ্য ছিল, দেখানো হয়ে গেল। এখন কিন্তু আবার যাচ্ছি আমি স্টেশনের ভিতরের দিকে। তো আপনাদের পার্কিং লট দেখিয়ে আমি আবার চললাম উপরের দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমার রিটায়ারিং রুমের ডরমেটরি বুক করা রয়েছে। ডরমেটরি আমার পড়েছে হচ্ছে 12 ঘন্টার জন্য 250 টাকা চার্জ পড়েছে। এখন তো ডরমেটরির বুকিংয়ের স্লিপটা দেখিয়ে ডরমেটরির বুকিংয়ের সিস্টেমটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আপনারা তাহলে আপনারা ট্রেন থেকে নেমেই আপনারা কিন্তু থেকে যেতে পারবেন এই এনজিপি স্টেশনে। ভোর হয়ে যাওয়ার পর আপনারা যে যার মতো বেরিয়ে যেতে পারবেন। আর যদি রাত্রেবেলা বেরিয়ে যেতে চান তাহলে তো বেরোনোর সিস্টেম আপনাদের বলেই দিলাম। তো এখন যেতে হবে আমাকে আবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আপনারা রিটায়ারিং রুমে থাকলে তো থাকতে পারেন, যদি আপনাদের বুকিং থাকে কিংবা যদি বুকিং ফুল হয়ে যায় তখন কিন্তু আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের এনজিপিতে ওয়েটিং হল রয়েছে, মানে এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে নর্মাল এসি ওয়েটিং রুম থেকে শুরু করে সমস্ত সার্ভিসই কিন্তু রয়েছে। তো যদি খোলা থাকে, মানে খোলা অ্যাকচুয়ালি তো রিটায়ারিং রুমে ঢোকার আগে আপনাদের কাছে আমি সেই ওয়েটিং হলগুলো একটু তুলে ধরবো, যাতে আপনারা যদি বাই চান্স যদি রিটায়ারিং রুমে থাকতে না চান কিংবা রিটায়ারিং রুমের বুকিং ফুল হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু আপনারা 2-3 ঘন্টা এই ধরনের ওয়েটিং রুমেও কিন্তু আপনারা কাটিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা আবার এই যে ব্যাক করে চলে আসলাম বেরিয়ে। এখানে কিন্তু একটা রয়েছে প্রিপেইড কোচ এসি ওয়েটিং লাউঞ্জ, এখানে একটা রয়েছে এদের।
যাই হোক, এদের রেট কী আছে দেখি, এখানে লেখা রয়েছে, আমি দেখে বলছি। এদের বলছে ফার্স্ট 1 আওয়ার 50 টাকা, অ্যাডিশনাল হচ্ছে 30 টাকা পার আওয়ার। আচ্ছা, একদম 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই একদম রেলের কোচ করা একটা ওয়েটিং রুম এদের রয়েছে। এদের এখানে ওয়েটিং করা যাচ্ছে। এদের চার্জ এখানে যেটা লেখা রয়েছে, এরা বলছে 50 টাকা হচ্ছে প্রথম 1 ঘন্টার জন্য, দেন সাবসিকুয়েন্ট ঘন্টা হচ্ছে আপনার 30 টাকা করে প্রত্যেক ঘন্টায় আপনাকে দিতে হবে। প্রথম 1 ঘন্টার জন্য 50 টাকা, পরের 1 ঘন্টা মানে পরের ঘন্টাগুলো হচ্ছে 30 টাকা করে। এই একটা রয়েছে এখানকার থাকার ব্যবস্থা। নেক্সট হচ্ছে আর একটা ওইদিকে একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে। তো সেই ওয়েটিং লাউঞ্জে এখন ওইদিকে যাবো, দেখি ওখানকার চার্জ কেমন বা ওখানকার ব্যবস্থাপনায় বা কেমন রয়েছে। আপনাদের তো ওইদিকে আর একটা ওয়েটিং লাউঞ্জ দেখালাম যেখানে কিনা রেলের কোচ করা রয়েছে, তার মধ্যে এসি ওয়েটিং লাউঞ্জ ছিল। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই রয়েছে আর একটা এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ লাউঞ্জ, সেই যেখানে দেখবেন লেখা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এদের চার্জেস হচ্ছে ওই একই, প্রথম ঘন্টার জন্য হচ্ছে 50 টাকা, পরের অ্যাডিশনাল ঘন্টা হচ্ছে 20 টাকা। তো তুলনামূলকভাবে এদের রেটটা একটু কম, যেহেতু ওদের প্রথম ঘন্টার জন্য ছিল 50 টাকা, অ্যাডিশনাল সাবসিকুয়েন্ট ঘন্টাগুলোর জন্য ছিল 30 টাকা। আর এদের হচ্ছে একই, কিন্তু সাবসিকুয়েন্ট ঘন্টা হচ্ছে আপনার 20 টাকা করে পার আওয়ার। এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এদিক দিয়ে লোক পুরো কিন্তু দেখা যাবে কিনা বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে লোক কিন্তু ভিতরে প্রচুর রয়েছে। যেহেতু আমি ভিতরে যাব না, আমার রিটায়ারিং রুম বুক রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু আসলে এখানে থাকতে পারবেন। আর আরেকটু সামনেই রয়েছে এই জায়গা থেকে হয়তো রিটায়ারিং রুমের বুকিংয়ের প্রসিডিওরটা পাওয়া যাবে, কিন্তু এখানে অন ডিউটি কে আছে বোঝা যাচ্ছে না। এখানে এক ভদ্রলোক অন ডিউটি থাকবে। আমি এবার একটু ডাকাডাকি করে দেখি, যেহেতু রাত 3টে বাজে, সেও ঘুমিয়েছে, দেখা যাক দেখি কী দাঁড়াচ্ছে। তো এমার্জেন্সি সার্ভিস, এই যে রিটায়ারিং রুমের বুকিংয়ের যেখান থেকে আমাকে শো করাতে হবে, সেখানে কিন্তু কেউ নেই, অফিসিয়ালস কেউ নেই, হয়তো বাইরের দিকে গেছেন। রিটায়ারিং রুম অ্যালটমেন্টের দায়িত্ব যারা ছিল তারা কিন্তু কেউ অফিসে নেই, এখন তাদের খোঁজাখুঁজি করতে এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটু হাঁটাহাঁটি করছি। দেখি সামনের দিকে, অ্যাকচুয়ালি ওটা টিটিদের কন্ট্রোলে থাকে, টিকিট ইন্সপেকশন যারা করে তাদের কন্ট্রোলে ওই রিটায়ারিং রুমগুলো থাকে। তো যাই হোক, দেখি এইদিকে কাউকে পাওয়া যায় কিনা। তো অবশেষে ভদ্রলোককে খুঁজে পাওয়া গেছে। আমি বুকিং স্লিপটা দেখাতেই সে অনলাইনে ভেরিফাই করার পরে আমাকে এরকম একটা কাগজে লিখে দিল আমার বেড নাম্বারটা। তো এইটা হচ্ছে ডরমিটরি যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়েই আপনাকে কিন্তু এখন উপরের দিকে চলে যেতে হবে। তো যাই হোক, এখন এই কাগজ নিয়ে এখন উপরের দিকে যাব। অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, তো একটু আশেপাশেই ছিল, মানে কাউন্টারে ছিল না এরম নয়, সুন্দরভাবে পাওয়া গেছে। আমি পেয়ে যাওয়ার পরে এবার উপরের দিকে যাচ্ছি, গিয়ে আমার ডরমিটরিতে একটু রেস্ট করব, তারপরে নেক্সট এখান থেকে বেরিয়ে যাব। আর সকালবেলায় আপনাদের ডরমিটরির পুরো রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ডরমিটরিতে কী কী ফেসিলিটিস আছে, কিংবা ডিটেলসে বুক কী করে করতে হয়, পরিবেশ কেমন, টয়লেট কেমন, সমস্ত খুঁটিনাটিগুলো তুলে ধরবো আপনাদের আমি কালকের পর্বে। তো আজকের মতো ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আর ডরমিটরি রিলেটেড ভিডিওটা আমি আলাদা করে চ্যানেলে পোস্ট করব, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন।